বর্ণ বিশ্লেষণের প্রথম পর্বে আমরা বর্ণ বিশ্লেষণ কি সেটি হাতে কলমে ভেঙে দেখার চেষ্টা করেছিলাম। আলোচনা করেছিলাম কোনো শব্দে যদি কার চিহ্ন থাকে তবে শব্দটির বর্ণ বিশ্লেষণ কিভাবে করব। আজ আলোচনা শুরু করব কোনো শব্দে যদি কার চিহ্ন না থাকে তবে শব্দটির বর্ণ বিশ্লেষণ কিভাবে করব। এখানে একটি শব্দ লেখা রয়েছে কলা। এই ক ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো কার চিহ্ন নেই, কিন্তু লয় লয় যে ব্যঞ্জন বর্ণ এর সঙ্গে আকারটি পরিষ্কার দেখতে পাচ্ছি, অর্থাৎ বুঝতে পারছি যে কয়ের সঙ্গে কোনো কার চিহ্ন নেই। যাই হোক, এই যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছি সেইভাবে বর্ণ বিশ্লেষণ করলে কিরকম দাঁড়ায় একটু দেখেন। ক যোগ ল যোগ আ, ক যোগ ল যোগ আ, আমরা এটা দেখতে পাচ্ছি তো। কিন্তু এই যে কার চিহ্ন নেই এখানে, সেই জন্য আমরা এখানে কোনো কার চিহ্ন দিইনি। কিন্তু ব্যাপারটি একটু গভীরে এগিয়ে দেখতে হবে। কোনো কার চিহ্ন অর্থাৎ আকার, ইকার, উকার, রিকার, একার, ওকার, ঔকার, এই যে কার চিহ্নগুলো না থাকলে একটি অকার অবশ্যই থাকবে। বিষয়টি আমি নিহিত অ নামক একটি ভিডিওয়ে আলোচনা করেছি, তবু আমি সংক্ষেপে একটু করে বলছি। এই যে এইভাবে ভাঙলে কিন্তু হবে না। কেন হবে না? আমি এই শব্দটি একটু বানান করে দেখি। ক লয় আকার, কর পরে কিন্তু একটি অ বলছি, ক অ অ, ক ক লয় আকার, কলা। অর্থাৎ এর পরে কিন্তু একটি অ আমরা উচ্চারণ করছি। আবার আমি যদি বানান না করে পুরো শব্দটিকে পড়ি, কলা, কলা, কয়ের সঙ্গে কিন্তু একটি অ আসছে। ওই যে অ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু উচ্চারণে করছি, ওটি নিহিত অ। এবং আমাদের এই বর্ণ বিশ্লেষণ করার সময় ওই অটি আনতে হবে, দেখাতে হবে, না হলে ভুল, অর্থাৎ এইটি হবে না। আমাদের লিখতে হবে এইভাবে, ক যোগ অ যোগ ল যোগ আ। একইভাবে কমলা, ক আমি একটি অ উচ্চারণ করছি, এটাই নিহিত অ। ক ম লয় ক ম লা, কমলা, ক এই অ, ম লয় আকার, কমলা। অর্থাৎ কার চিহ্ন যদি না থাকে তবে আমাদের ধরে নিতে হবে ওখানে একটি অকার রয়েছে। তবে কোথাও কোথাও সেটি হয় না, সেটি আমরা এবার আলোচনা করছি। বর্ণ বিশ্লেষণের আরেকটি নিয়ম, শব্দের মধ্যে বা শেষে যদি হসন্ত চিহ্ন থাকে তবে কিভাবে বর্ণ বিশ্লেষণ করব। এখানে দুটি শব্দ লেখা রয়েছে, মচমচ আর বললে। এই চয়ের নিচে একটি হসন্ত রয়েছে আর এই চয়ের নিচে একটি হসন্ত রয়েছে। আর এখানে বললে শব্দটির এই মধ্যের লয়ের নিচে একটি হসন্ত চিহ্ন রয়েছে। এই হসন্ত চিহ্ন থাকলে বর্ণ বিশ্লেষণটা কিভাবে করতে হয়
আমি একটু আগে আলোচনা করেছিলাম নিহিত অ এর কথা। পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, এই হসন্ত চিহ্নযুক্ত যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে রয়েছে সেখানে ওই নিহিত অকারটি নেই, নিহিত অকারটি থাকবে না। আমরা বর্ণ বিশ্লেষণ করার সময় ওই নিহিত অটি দেখাবো না। কেন? আমি এই শব্দটি পড়লেও বুঝতে পারবো। মচ মচ, আমি কি বলছি? মচ মচ। হসন্ত মানেই তো ওখানে নিহিত অ এর উচ্চারণ করব না, আমরা বলছি মচ মচ। তাহলে কিরকম হচ্ছে? ম, এই যে ম, ময়ের পরে একটি অ আছে, এই যে অ। আচ্ছা, চ, এই যে চ। এই হসন্ত চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এর পরে কোনো নিহিত অ নেই, সেই জন্য উচ্চারণও করছি না আর দেখাবো না। এই চ এর পরে আমি কোনো অ দেব না। একইভাবে ম, এই যে ম, এরপরে একটি নিহিত অ রয়েছে, এই যে অ। কিন্তু এই চয়ের নিচে যেহেতু হসন্ত রয়েছে, সুতরাং চয়ের পরে আমি নিহিত অ দেব না। একইভাবে বললে, এই লয়ের নিচে হসন্ত চিহ্ন রয়েছে, বর পরে একটি নিহিত অ দেব। লয়ের পরে যেহেতু হসন্ত রয়েছে সেই জন্য লয়ের পরে কোনো নিহিত অ দেব না। আর একটা শেষে লয় একার রয়েছে, ল আর এই একার, এই যে। এখন সব জায়গায় যে এই যে হসন্ত চিহ্ন থাকে ঠিক এমনটি নয়। যেমন কয়েকটি শব্দ যদি আমরা বলি, কলস, ক ল দন্ত স, ওই সটা না হসন্ত যুক্ত আমাদের উচ্চারণে। ফল, ফ ল, ওই যে ল শেষে রয়েছে ওই লটিও না হসন্ত যুক্ত। এই ধরনের শব্দ, সকাল, শেষে যে লটি রয়েছে সেই লটিও না হসন্ত যুক্ত। সেই জন্য সেখানে হসন্ত সাধারণত দেওয়া হয় না, কিন্তু বর্ণ বিশ্লেষণ করার সময়ও আমরা ওই নিহিত শেষের ওই নিহিত অটি দেখাবো না। যেমন ফল, এখানে কিন্তু হসন্ত চিহ্ন নেই। তাহলে কি হলো? আমরা তো উচ্চারণও করছি না, সেই জন্য বর্ণ বিশ্লেষণ করছি এইভাবে, হ যোগ অ যোগ ল। এই লয়ের পরে কিন্তু আমরা নিহিত অ টি দেখাইনি। জাম, আম, এই শব্দগুলো ওইভাবে আমরা ভাঙব। এবার কোনো শব্দে যদি যুক্ত বর্ণ থাকে তবে কিভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় সেটি শিখব। তবে এই যুক্ত বর্ণ কাকে বলে সেটি একটু সহজে জেনে নিই। কোনো শব্দে যখন দুটি বা তিনটি ব্যঞ্জন বর্ণ সংযুক্ত অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় থাকে, খুব কাছাকাছি থাকে, তখন তাকে যুক্ত বর্ণ বলে। এই যুক্ত বর্ণকে আমরা অনেক সময় যুক্তাক্ষর বা সংযুক্ত বর্ণ বলে থাকি। ব্ল্যাকবোর্ডে একটি শব্দ লিখেছি, শক্ত। এখানে ক ত, এই যে কয় ত, এটি হচ্ছে একটি যুক্ত বর্ণ। এই আলাদা করে লিখে দিলাম, কয় ত। এটিকে ভাঙলে আমরা পরিষ্কার বুঝতে পারি এর ভিতর কি কি রয়েছে, ক এবং ত রয়েছে। এখন এই ধরনের যুক্ত বর্ণ যদি শব্দের মধ্যে থাকে তবে কিভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয়? যে যে ব্যঞ্জন বর্ণ কাছাকাছি এসে যুক্ত বর্ণ তৈরি করে তাদের মাঝখানে কোনো অকার বা নিহিত অ নেই, এটি আমরা ধরে নেব, মানে সেটি হয় আর কি। যেমন আমি এই যে শক্ত শব্দটির বর্ণ বিশ্লেষণ যদি করি তাহলে স, তালব্য স যোগ অ, স। কিন্তু কয় ত একসঙ্গে উচ্চারণ করি তো, ক এই ত, শেষে শক্ত এই অটি আছে বলে এই অটি দিলাম। কিন্তু এই যে কয় আর তয়ের মাঝখানে, ক এবং তয়ের মাঝখানে কোনো কিন্তু নিহিত অ আমরা দেব না।
শব্দের মধ্যে যুক্তবর্ণ থাকলে মাঝে মাঝে আমরা বিভ্রান্ত হই, কেননা আমরা ঠিক বুঝে উঠতে পারি না ওই যুক্তবর্ণগুলি কোন কোন বর্ণের থেকে তৈরি হয়েছে। আমি কয়েকটি নমুনা দিচ্ছি ব্ল্যাকবোর্ডে। এই যে অঞ্জন শব্দটিতে এই যে মাঝখানে কি রয়েছে, এটা কি? ইয় যোগ বর্গীয় জ। আচ্ছা, এই যে বিজ্ঞান শব্দটি আমরা লিখি, এই মাঝখানে এটি কি? এটি আসলে বর্গীয় জ যোগ ইয়। অপরাহ্ন, এই হয় নিচে, এটা কি দন্ত ন নাকি মূর্ধন্য ন? আসলে যদি হয়ের নিচে থাকে তাহলে সেটি মূর্ধন্য ন। আবার চিহ্ন শব্দটিতে এই যে এই ডান দিকে একটি রয়েছে, এটি আসলে কি? এটি আসলে হ যোগ দন্ত ন। শিক্ষক, এই মাঝখানে এই যে ক্ষিয়, এই ক্ষিয়টা রয়েছে, এটি আসলে ক এবং মূর্ধন্য ষয়ের যোগফল। এরকম আরো কয়েকটি নমুনা আমি আপনাদের সামনে ব্ল্যাকবোর্ডে দিচ্ছি। কর্ম একটি শব্দ, যার মধ্যে ময়রেপ হচ্ছে একটি যুক্তবর্ণ। এই ময়রেপটিকে ভাঙলে আমরা পাই র যোগ ম। একইভাবে ক্রমিক আর একটি শব্দ, এখানে কয় রফলা, এই রফলাকে ভাঙলে আমরা পাই ক যোগ র। এখন একটি বিশেষ যুক্তবর্ণ আসলে আমাদের একটু বেকায়দায় পড়তে হয় অনেকের। সেই যুক্তবর্ণ হচ্ছে রেপ। রেপ সবসময় মাথায় থাকে। এখন এই যে রেপ থাকলে আমরা কিভাবে বর্ণ বিশ্লেষণটা করব? আমি তো আগেই বলেছি যে বানান অনুসারে আমরা যেভাবে বানান করব আর কি। ক ময় রেপ, তাহলে আমাদের এটি বর্ণ বিশ্লেষণ করলে হওয়ার কথা ক, ক যোগ অ, ময় রেপ ম, র যোগ অ, কর্ম। কিন্তু এইটা না হবে না, আমরা একটু ব্যাখ্যা করলে বুঝে ফেলবো। আমরা একটু আগে পড়েছি, দেখেছি যে ময়রেপ সমান র যোগ ম, আর কিন্তু আমরা এখানে কি লিখেছি? ম যোগ র, তাহলে তো ময় র ফলা হয়ে গেল। মানে এই রূপটা জানলেও আমরা এটাকে করতে পারবো সঠিকভাবে। আবার যেরকম, তাহলে ঠিক ঠিক কি হওয়া উচিত কর্ম বর্ণ বিশ্লেষণ? ক যোগ অ যোগ এই যে র যোগ ম যোগ অ, কর্ম। এখন এই রূপটি না জানলেও, মানে আমরা যদি এই শব্দটিকে পড়ি, এই গোটা শব্দটিকে উচ্চারণ করি, তাহলে বুঝতে পারবো। কর্ম, কর্ম, আমরা কিন্তু বলছি কর্ম, ময়ের আগে কিন্তু র উচ্চারণ করছি। কর্ম, এই যে কর মো, কর র কিন্তু ময়ের আগে আসছে। এই রেপ যদি থাকে, যদি এই রেপ থাকে কোনো শব্দে, তাহলে যার উপরে রেপ রয়েছে সেই রেপটি তার আগে বসবে। এবার কোনো শব্দে যদি চন্দ্রবিন্দু, বিসর্গ, অনুস্বার আর খণ্ড ত থাকে, তাহলে বর্ণ বিশ্লেষণটি কিভাবে করব আমরা একটু দেখে নিই। বাঁশ, এখানে বয়, চন্দ্রবিন্দু, আকার, তালব্য স। এখানে ব, তারপর চন্দ্রবিন্দু, তারপর এই আকার রয়েছে, তারপর তালব্য স। আচ্ছা, দুঃখ, এখানে বিসর্গ রয়েছে, দয় হর্ষ উ, তাহলে দ যোগ এই হর্ষ উ, তারপর বিসর্গ, তারপর খ, তারপর একটি অ উচ্চারণ করছে বলে অ। অংশ, তাহলে অ যোগ অনুস্বার যোগ তালব্য স যোগ অ, অংশ, অ বলছি তো। আচ্ছা, বিদ্যুৎ, খণ্ড ত রয়েছে এখানে, ব হর্ষ ইকার, আচ্ছা দ, এই যে দ, আর তারপরে দয় জ ফলা, এই যে জ ফলার জন্য অন্তস্থ জ, হর্ষ উ, আর এই খণ্ড ত। একটি কথা জানিয়ে রাখি, এই চন্দ্রবিন্দু, বিসর্গ,
অনুসার এটিকে অনেক বইতে অন্যান্যভাবে ভেঙে দেখিয়েছে। হ্যাঁ, সেভাবেও ভাঙা যায়, কিন্তু আমি এখানে একটি রূপ করে দেখালাম। তবে এখানে আরেকটি জিনিস বলে রাখি যে আমি বর্ণ বিশ্লেষণ আলোচনার প্রথমে বলেছিলাম যে ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতেই হয়, কিন্তু এই যে বিশেষ 4টি ক্ষেত্র চন্দ্রবিন্দু, বিসর্গ, অনুস্বার এবং খণ্ডত, এর নিচে কিন্তু আমি হসন্ত চিহ্ন দিইনি এবং দেওয়া নিয়ম নেই। তাহলে আজ আমরা বর্ণ বিশ্লেষণ সম্পর্কে কম বেশি জানার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।